স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রঞ্জন শুভ্র। এবারে বিস্তারিত। ৩ দফা দাবিতে সমাবেশ করছে রিকশা, ব্যাটারি রিকশা ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ। সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হওয়ার চেষ্টা করে তারা। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্কতায় রয়েছে নিরাপত্তা বাহিনী। তাদের দাবিগুলো হলো রিকশা চলাচলে সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও হাইকোর্টের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা, নীতিমালা চূড়ান্ত আধুনিকায়ন করে ইজি বাইক ও ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন নিশ্চিত করা, এছাড়া লাইসেন্স ও রুট পারমিটের পাশাপাশি চালকদের প্রশিক্ষিত করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা। প্রতিটি সড়ক মহাসড়কে ব্যাটারি চালিত রিকশা, ইজি বাইক সহ স্বল্প গতির ও লোকাল যানবাহনের জন্য আলাদা লেন বা সার্ভিস রোড নির্মাণের দাবিও জানান তারা। এ বিষয়ে আরও জানাতে জাতীয় প্রেস ক্লাব থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আল হাসিব। হাসিব, বিক্ষোভের কথা আমি জানবো, সেটি সবশেষ এবং আমরা দফাগুলোও জানলাম। এই মুহূর্তে দায়িত্বশীল কেউ এসে আসলে তাদের সাথে কথা বলেছে কিনা, বা আইন শৃঙ্খলা বাহিনীর যেই অবস্থান সেটি আসলে কেমন দেখছেন? রিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজি বাইক চালক সংগ্রাম পরিষদের ব্যানারে কিন্তু তারা এসেছে মানববন্ধন করতে এবং তাদের কিন্তু যে প্রাথমিক অবস্থায় তারা বেশ 3টি দফার দাবি পেশ করেছিলেন এবং 3 দফা দাবি নিয়ে কিন্তু তারা আসলে এখানে এসেছিলেন। আসার পরে কিন্তু তারা আরও বেশ কয়েকটি দাবি তারা এখানে রাখছেন। তার মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে বিদ্যুতের চুরি ও অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বা ব্যাটারি চালিত যানবাহনের জন্য চার্জিং স্টেশন স্থাপন করা, চালক সহ সংশ্লিষ্টদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, সড়কে চাঁদাবাজি, হয়রানি, ব্যাটারি ছিনতাই বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, এরকম আরও বেশ কয়েকটি কিন্তু তারা দাবি জানাচ্ছেন। এবং সর্বশেষ এখানে যে অবস্থাটি ছিল সেই সকাল থেকেই কিন্তু তারা বিভিন্ন এলাকা থেকে, যেমন শ্যামপুর, তারপর দয়াগঞ্জ, এই সকল এলাকার যে সকল ব্যাটারি চালিত রিকশা আছেন এবং তারা কিন্তু ঘোষণা দিয়েছেন যে সকাল 10:30টাতে তাদের এই মানববন্ধন বা বিক্ষোভ সমাবেশটি করছেন এবং তারা পরবর্তীতে তাদের যে একটি দাবিতে তারা এভাবে উল্লেখ করেছিলেন যে আগামী 3 কার্যদিবসের মধ্যে তাদের যদি এই দাবিগুলো মেনে নেওয়া হয় তাহলে তারা আরও কিন্তু আসলে কঠোর পদক্ষেপের মধ্যে যাবেন এবং পরবর্তীতে তারা বেশ কিছু কঠোর কর্মসূচিও দিবেন বলে জানাচ্ছিলেন। এই যে বিক্ষোভ কর্মসূচি, সেই বিক্ষোভ কর্মসূচি থেকে এছাড়াও গত মঙ্গলবারে কিন্তু আসলে আমরা দেখেছিলাম হাইকোর্ট থেকে বন্ধের নির্দেশনার পরবর্তীতে এই অটো রিকশা চালকেরা যারা ছিলেন তারা কিন্তু এই মানববন্ধন বা প্রতিনিয়ত গত কয়েকদিন যাবৎ ধরে কিন্তু এই মানববন্ধন করে আসছেন। তো সর্বশেষ আজ আমি প্রেস ক্লাব থেকে দেখেছি যে তাদের এই পরবর্তীতে আরও 7টি দফা দাবি দিয়েছেন এবং এগুলো কার্যকর না হলে তারা আবারও কঠোর কর্মসূচির ঘোষণা দিবেন বলে জানিয়েছেন। হাসিব, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ 14 বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন আজ সকাল থেকে শহরের টাউন ফুটবল মাঠে জেলা এবং জেলার বাইরে থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। আরিফ, আমাদের সহকর্মী আরিফুল ইসলাম, তিনি রয়েছেন সেখানে এবং সম্মেলন ঘিরে যেই খবরাখবর সেটি জেনে নেব। আরিফ, নিশ্চয় শুনতে পাচ্ছেন, নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন সেটি জানবো। এর পাশাপাশি আমি, যদি আপনি জানেন, সেটিও জানতে চাইবো যে পূর্ণাঙ্গ কমিটি, জেলা যে কমিটি হতে যাচ্ছে সেই কমিটিতে কারা থাকছেন সে ব্যাপারে আসলে কিছু জানতে পেরেছেন কিনা? নিশ্চয়ই রঞ্জন, আপনার শেষ প্রশ্নটি উত্তর দিয়ে আমি শুরু করতে চাই, যেটা হচ্ছে যে আজকে যে সম্মেলন এই চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে, সেটা কিন্তু দীর্ঘ 14 বছর। তার পাশাপাশি যেটা হচ্ছে মূল উদ্দেশ্যই হচ্ছে কমিটি গঠনের যে সিদ্ধান্ত সেই বিষয়টি চূড়ান্ত করার। আর আরেকটি বিষয়, রঞ্জন, একটি বিষয় জানিয়ে রাখি যে এবারই প্রথমবার কিন্তু ব্যালটের মাধ্যমে এই কমিটি নির্বাচন বা নেতা নির্বাচিত করা হবে। তার সুবিধার্থে আমি যদি একটু জানতে চাই যে এখানে সম্মেলনে বিশেষ অতিথি
যিনি আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু রয়েছেন। এর পাশাপাশি যিনি উদ্বোধক এই সম্মেলনে তিনি হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং কি এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর এর পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে সকাল থেকেই এই সম্মেলনকে কেন্দ্র করে এই টাউন ফুটবল মাঠে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীদের ঢল নেমেছে বলা যায়। পুরো জায়গা জুড়ে নেতাকর্মীদের উপস্থিতির সংখ্যা দেখলে আসলে বোঝা যাচ্ছে। তবে আরেকটি যে প্রশ্নটি আপনি করতে চেয়েছেন যে 808 জন ভোটার রয়েছে, সেই ভোটারের মাধ্যমে কিন্তু নির্বাচিত হবে। সাধারণ সম্পাদক 2 জন রয়েছেন আর সাংগঠনিক সম্পাদক 4 জন, এই মোট 6 জনের যে নির্বাচিত করা হবে তার মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন 3 জন, 4 জনের মধ্যে 3 জন চূড়ান্ত করা হবে। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে নেতাকর্মীদের এমন উপস্থিতিতেই তারা আগামী যে স্বপ্ন বা গণতন্ত্র ফিরিয়ে আনার যে উদ্দেশ্য সেটা কিন্তু একটি বিষয় রয়েছে, এবং কি সেই বক্তব্যই কিন্তু উঠে আসবে আমরা যতটুকু জেনেছি। আর এর পাশাপাশি সম্মেলনে ভোটের মাধ্যমে যে নেতা নির্বাচিত করে চুয়াডাঙ্গা জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে, যেটা এতে জেলা বিএনপির সভাপতি পদ 1 জন, সাধারণ সম্পাদক পদে 2 জন ও সাংগঠনিক সম্পাদক পদে 4 জন প্রার্থিতা চূড়ান্ত হয়েছে। সম্মেলনে কাউন্সিলর আছেন হচ্ছে 808 জন, তাদের ভোটের 1 জন সভাপতি, 1 জন সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে 3 জন নির্বাচিত হবেন। সভাপতি পদে 1 জন প্রার্থী হওয়ার জেলা বিএনপি বর্তমান আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। আর সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের প্রার্থীরা জয়ী হতে ভোটারের কাছে কিন্তু ধর্ণা দিচ্ছেন, এমনটা কিন্তু আমরা জেনেছি। আর এর পাশাপাশি বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জেলার অনূর্ধ্ব 151 সদস্য বিশিষ্ট কমিটির অবশিষ্ট নেতা পরবর্তীতে নির্বাচিত হবেন। তো এখন আসলে কারা আছেন বা কারা নির্বাচিত বা কারা প্রার্থী রয়েছেন এখন পর্যন্ত কিন্তু সেটা আমরা যেটা পরবর্তী সংবাদে হয়তো বা জানানোর চেষ্টা করবো। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে এই যে ব্যালটের মাধ্যমে যে ভোট গ্রহণ সেটা কিন্তু 1টার পরে শুরু হবে, সেটার পর্যবেক্ষণ বলে পুরো দায়িত্বটাই কিন্তু থাকবে হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পর্যবেক্ষণেই এই ব্যালটের মাধ্যমে নির্বাচন হবে। এর হয়তো বা 4টা বা 4:30 নাগাদ আমরা এই ফলাফলটা জানতে পারবো আসলে কে জয়ী হচ্ছেন। তো এই ছিল এখান থেকে রঞ্জন সবশেষ। পরবর্তী সংবাদে অবশ্যই নতুন কোনো আরিফ, আপনাকে ধন্যবাদ। ভোজ্য তেল আমদানিতে মূল্য সংযোজন কর 5% কমানোর সরকারি সিদ্ধান্তের পর বাজারে নিত্য এই পণ্যের সরবরাহ বেড়েছে, তবে সরবরাহ বাড়লেও কমেনি দাম। বিভিন্ন বাজারে খুচরা পর্যায়ে 5 টাকা বেড়ে বোতলজাত সয়াবিন বিক্রি হচ্ছে 815 টাকায়, আর পাম অয়েল প্রতি লিটারে বিক্রি হচ্ছে 172 টাকায়। বিক্রেতারা জানালেন সপ্তাহের ব্যবধানে প্রতি কার্টনে তেলের দাম বেড়েছে 18 থেকে 20 টাকা, তবে স্বস্তি মিলছে চিনির দামে। খুচরা পর্যায়ে প্রতি কেজি প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে 125 টাকায়। অন্যদিকে খোলা চিনির জন্য গুনতে হচ্ছে একই মূল্য, আর লাল চিনি বিক্রি হচ্ছে 150 টাকায়। শুল্ক ছাড়ের প্রভাব পড়তে আরও কিছুদিন সময় লাগবে বলেই জানাচ্ছেন বিক্রেতারা। চাঁপাইনবাবগঞ্জে আগাম জাতের শীতকালীন পেঁয়াজ চাষে সফলতা পেয়েছে কৃষক। গেল বছর ভালো দাম পাওয়ায় এবছর মাঠে শীতকালীন আগাম জাতের পেঁয়াজ লাগানো হয়। অক্টোবরের প্রথম সপ্তাহে এই জাতের পেঁয়াজ রোপণ করে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পেঁয়াজ বাজারে উঠতে শুরু করবে। প্রতি বিঘা জমিতে 100 মনের বেশি পেঁয়াজ হবে। কৃষকদের অভিযোগ, কৃষি বিভাগের পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতা মিলছে না। ভারত থেকে পেঁয়াজ না আসাও ন্যায্য দাম পেলে ভালো লাভের আশা কৃষকদের, আর সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে জানিয়ে কৃষি বিভাগ বলছে আগাম জাতের পেঁয়াজ বাজারে আসলে দাম অনেকটাই কমে যাবে। জেলা জুড়ে এবছর 1850 হেক্টর জমিতে এই পেঁয়াজ চাষ হচ্ছে। চলতি বছর শীতকালীন আগাম জাতের কন্দ পেঁয়াজ ও ছাঁচি পেঁয়াজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় প্রায় 4000 হেক্টর জমিতে। ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তবে এক্ষেত্রে কিছু শর্ত আছে তার। ক্রেমলিনের এই ভাবনার বিষয়ে জানাশোনা আছে এমন 5টি সূত্রই এই তথ্য জানিয়েছে রয়টার্সকে। প্রতিবেদনে অন্যতম শর্ত হিসেবে বলা হয় ইউক্রেনে রুশ দখল করা ভূখণ্ডগুলো নিয়ে বড় কোনো ছাড় দিতে চান না পুতিন। আর দ্বিতীয় শর্তে বলা হয় পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছে ত্যাগ করতে হবে ইউক্রেনকে। মূলত ন্যাটো শিবিরে যোগ দেওয়ার প্রস্তুতির কারণে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। রুশ সাবেক ও বর্তমান 5 কর্মকর্তা পরিচয় না প্রকাশের শর্তে রয়টার্সকে আরও জানায় ট্রাম্পের মধ্যস্থতায় কোনো চুক্তি হলে তাতে ইউক্রেনের চলমান সম্মুখ সারির যুদ্ধ বন্ধে রাজি হতে পারে মস্কো। এছাড়া পূর্ব ইউক্রেনের ডোনেস্ক, লুহান্স, জাপোরিজিয়া ও খেরসন অঞ্চলে ভাগাভাগির বিষয়েও আলোচনার সুযোগ রাখা হবে। এই 4 অঞ্চলকে বর্তমানে নিজেদের বলে দাবি করে রাশিয়া।
অঞ্চলগুলোর 70 থেকে 80% রুশ বাহিনীর নিয়ন্ত্রণে। খেলার খবর, অ্যান্টিগায় বাংলাদেশের সাথে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন 5 উইকেট হারিয়ে 250 রান সংগ্রহ করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের হয়ে 2 উইকেট নেন তাসকিন আহমেদ আর 1টি করে উইকেট পেয়েছেন তাইজুল আর মিরাজ। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দেখে শুনে শুরু করেন 2 ক্যারিবীয় ওপেনার ক্রেগ ব্র্যাথওয়েট ও মিকাইল লুইস। ওভার প্রতি 2 রানেরও কম তুলেছেন এই 2 ব্যাটার। টাইগারদের প্রথম ব্রেক থ্রু এনে দেন স্পিড স্টার তাসকিন। 38 বলে 4 রান করা ব্র্যাথওয়েটকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। দ্বিতীয় উইকেটটাও আসে তাসকিনের হাত ধরেই। রানের খাতা খোলার আগেই অ্যালেক্স কার্টিকে ফেরান এই পেসার। কাভেম হজ ব্যক্তিগত 25 রানে ফেরেন রান আউট হয়ে। ভাঙে তৃতীয় উইকেটে 59 রানের জুটি। এরপর স্বাগতিকদের রানের ভিত গড়ে দেন 2 ব্যাটার মিকাইল লুইস আর এলিক অ্যাথানিজে। মিরাজ আর তাইজুল এই 2 সেট ব্যাটারকে সেঞ্চুরি বঞ্চিত করলে শেষ হয় প্রথম দিনের খেলা। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।